আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ স্যার বলছি এবং আজকে আরেকটি লার্নিং ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আজকে হচ্ছে আমরা ডাবল কোয়েশ্চেন এসে অর্থাৎ আইএলটিএস রাইটিং টাস্ক 2 একটা এসে টাইপ শিখব। ডাবল কোয়েশ্চেন এসে অথবা বিভিন্ন এসে থাকে যেখানে স্টেটমেন্টের পরে দুটো ডিরেক্ট কোয়েশ্চেন্স থাকে। তো সেই এসেগুলো কিভাবে লিখতে হয় সেটা আমরা আজকে একটু দেখার চেষ্টা করব। তো টপিকটা হচ্ছে ডাবল কোয়েশ্চেন এসে। এখানে যেটা থাকবে নর্মালি টু ডিরেক্ট কোয়েশ্চেন্স অর্থাৎ স্টেটমেন্টের পরে দুটো ডিরেক্ট কোয়েশ্চেন থাকবে। ফর এক্সাম্পল এখানে দেখুন একটা হচ্ছে আমাদের এসে আছে, ডেসপাইট দ্য ইনক্রিজড অ্যাক্সেস টু এডুকেশন আ সিগনিফিক্যান্ট নাম্বার অফ পিপল ক্যানট রিড অর রাইট। তো এটা হচ্ছে একটা এসে স্টেটমেন্ট। এরপরে যেটা আছে, হোয়াট আর দি অ্যাডভান্টেজেস উইদাউট হোয়াট আর দি ডিসঅ্যাডভান্টেজেস উইদাউট দিস স্কিলস। এই স্কিলগুলো না থাকলে আমাদের কি কি অসুবিধায় পড়তে হয়। হোয়াট অ্যাকশনস শুড গভর্নমেন্ট টেক, অর্থাৎ গভর্নমেন্টস কোন অ্যাকশনগুলো নিতে পারে। তো প্রথমে চলুন আমরা দেখি যে এই এসেটা আমরা কিভাবে লিখতে পারি। তো বরাবরই এই এসেটা আমরা হচ্ছে অন্যান্য এসের মতোই 4টা প্যারাগ্রাফে লিখতে পারি। সেখানে ইন্ট্রোডাকশন থাকবে, বডি প্যারা 1 থাকবে, বডি প্যারা 2 থাকবে এবং কনক্লুশন থাকবে। অন্যান্য যে এসে টাইপ আছে অর্থাৎ ওপিনিয়ন এসে, ডিসকাশন এসে, আউটওয়ে এসে, সেগুলোর ক্ষেত্রে বা সেগুলোর থেকে কিন্তু এই এসেটা তুলনামূলকভাবে একটু সহজ বোঝা এবং লেখা। তো আমরা প্রথমে হচ্ছে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন বা প্যারাফ্রেজ দ্য স্টেটমেন্ট বলতে পারি। অর্থাৎ এখানে যে স্টেটমেন্টটা আছে অর্থাৎ ডেসপাইট থেকে শুরু করে রাইট পর্যন্ত যে অংশটুকু আছে এটুকু আমরা যদি প্যারাফ্রেজ করে ফেলি তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের প্রথম লাইন হবে। এরপর হচ্ছে আউটলাইন ইউর ভিউ অন ফার্স্ট কোয়েশ্চেন, অর্থাৎ এই যে প্রথম কোয়েশ্চেন এটার উত্তর দিতে হবে বা এটা সম্পর্কে আপনি কি মনে করছেন সেটা দিবেন। এরপর হচ্ছে আপনার আউটলাইন ইউর ভিউ অন সেকেন্ড কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেনের উত্তর দেবেন। তো এভাবে হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন লিখবেন। এরপর থাকবে বডি প্যারা 1। বডি প্যারা 1-এ যেটা করতে হবে, প্রথমে আপনাকে টপিক সেন্টেন্স দিতে হবে, তারপরে এক্সপ্লানেশন দিতে হবে, তারপরে এক্সাম্পল বা এভিডেন্স দিতে হবে। তো টপিক সেন্টেন্স হচ্ছে আপনার আনসারিং ফার্স্ট কোয়েশ্চেন, অর্থাৎ আপনি প্রথম কোয়েশ্চেনে এখানে যে আউটলাইন দিয়েছেন অর্থাৎ আপনার যে পয়েন্ট অফ ভিউ দিয়েছেন সেটাকে জাস্ট একটা সেন্টেন্স আকারে বডি প্যারা 1-এ দিতে হবে। এরপরে এটাকে এক্সপ্লেন করতে হবে আরও 2টা বা 3টা সেন্টেন্সে। তারপরে একটা এক্সাম্পল বা এভিডেন্স দেবেন যে এই যে আপনি বক্তব্যটা দিলেন এটা সপক্ষে আপনার হচ্ছে যুক্তি তো দিলেন, কিন্তু আপনি কি এমন কিছু দেখেছেন বা এমন কিছু শুনেছেন সেটা দিতে হবে। বডি 2 কিন্তু সেম, অর্থাৎ সেখানে প্রথমে টপিক সেন্টেন্স দেবেন, এখানে আপনার সেকেন্ড কোয়েশ্চেন যে থাকবে সেটার আনসার দিতে হবে, এরপর সেটা এক্সপ্লেন করবেন এবং এক্সাম্পল বা এভিডেন্স দেবেন। আর কনক্লুশন হচ্ছে ফুল এসেটার সামারি, অর্থাৎ আবার ইন্ট্রোডাকশনের মতো করলেই হবে। তো মোটা দাগে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বডি প্যারা 1-এ আমাদের হচ্ছে এই প্রথম কোয়েশ্চেনের আনসারটা দিতে হবে, আর বডি প্যারা 2-তে এই যে বডি প্যারা 2 সেখানে আমাদের সেকেন্ড কোয়েশ্চেনের আনসারটা দিতে হবে। ওকে, তাহলে এখন আমরা এই রুল অনুযায়ী দেখুন আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন বডি 1 বডি 2 করতে পারি কিনা। তো ইন্ট্রোডাকশনে যেটা আছে, প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, আউটলাইন ইউর ভিউ অন ফার্স্ট কোয়েশ্চেন, আউটলাইন ইউর ভিউ অন সেকেন্ড কোয়েশ্চেন। তো আমরা একটু দেখি। প্রথমে এখানে আছে, despite the increased access to education, a significant number of people cannot read or write. অর্থাৎ আমাদের পড়াশোনার প্রতি যে অ্যাক্সেস বা আমাদের যে সুযোগ সুবিধা এটা কিন্তু আগের থেকে অনেক বেড়েছে। এটা সত্ত্বেও, ডেসপাইট মানে সত্ত্বেও, a significant number of people cannot read or write, অনেক বড় সংখ্যক মানুষজন তারা কিন্তু লিখতেও পারে না অথবা পড়তেও পারে না। হোয়াট আর দি ডিসঅ্যাডভান্টেজেস উইদাউট দিস স্কিলস, এই স্কিলগুলো ছাড়া কী কী অসুবিধার মুখে আপনাকে পড়তে হতে পারে। হোয়াট অ্যাকশনস শুড গভর্নমেন্টস টেক, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের কোয়েশ্চেনে কিন্তু প্লুরাল দেওয়া থাকে, তাই না। হোয়াট আর দি ডিসঅ্যাডভান্টেজেস, আবার হোয়াট অ্যাকশনস। তো অনেকে মনে করে যেহেতু ডিসঅ্যাডভান্টেজেস আছে আমাকে বোধহয় একের বেশি ডিসঅ্যাডভান্টেজ দিতে হবে, আর এখানে যেহেতু হোয়াট অ্যাকশনস আছে আমাকে হয়তো অনেক অ্যাকশনস দিতে হবে। না, আপনি চাইলে একটা ডিসঅ্যাডভান্টেজ দিয়ে একটা বডি প্যারাগ্রাফ ডেভেলপ করতে পারেন, একই সাথে গভর্নমেন্টের কি করা উচিত সেখানেও একটা আইডিয়া দিয়ে আপনি আপনার এই বডি প্যারাটা ডেভেলপ করতে পারেন। এখানে যে একাধিক ডিসঅ্যাডভান্টেজ দিতে হবে বা একাধিক হচ্ছে আপনার অ্যাকশনস দিতে হবে ব্যাপারটা কিন্তু তেমন না। আচ্ছা, তো আমরা এটা প্যারাফ্রেজ যদি করি, ইভেন দো ম্যানি পিপল হ্যাভ মোর অ্যাক্সেস টু এডুকেশন, a significant percentage of the population is still illiterate.
যদিও অনেক বড় সংখ্যক মানুষ বা অনেক মানুষ তাদের এডুকেশনের অ্যাক্সেস আছে, আর সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ, এখানে আছে সিগনিফিক্যান্ট নাম্বার, আমি দিলাম আর সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন ইজ স্টিল ইলিটারেট। এখানে আছে ক্যানট রিড অর রাইট, আর আমি এখানে আমার একাডেমিক টার্মটি ইউজ করলাম, সেটা হচ্ছে ইলিটারেট, অর্থাৎ নিরক্ষর। হ্যাঁ, তো এই যে আমি লাইনটা লিখলাম এটাই কিন্তু আমাদের প্যারাফ্রেজ, তাই না? এটা যদি আমি একটা মার্ক করি অন্য কালারে, ধরুন এটা আমাদের প্যারাফ্রেজ, যে ইভেন দো ম্যানি পিপল হ্যাভ মোর অ্যাক্সেস টু এডুকেশন, a significant percentage of the population is still illiterate. আচ্ছা, এরপরে প্রথম কোশ্চেনের উত্তর, হোয়াট আর দি ডিসঅ্যাডভান্টেজেস উইদাউট দিস স্কিলস? The inability to read or write can have profound disadvantages for individuals and society as a whole, and one of these is having limited job opportunity. তার মানে প্রথমটার উত্তর হচ্ছে আমাদের লিমিটেড জব অপরচুনিটি, অর্থাৎ আমাদের জবের সুযোগ কিন্তু খুব কম। তো লিমিটেড জব অপরচুনিটি, সেটা কিন্তু আমরা প্রথম কারণ হিসেবে উল্লেখ করতে পারি। In my opinion, the government should take action by investing in adult learning programs. তো আমরা এক্ষেত্রে এই সলিউশনটা হচ্ছে ইনভেস্টিং ইন অ্যাডাল্ট লার্নিং প্রোগ্রামস, অর্থাৎ আমাদের যে অ্যাডাল্ট লার্নিং প্রোগ্রাম আছে এই প্রোগ্রামে আমরা কিন্তু আরও বেশি টাকা ইনভেস্ট করতে পারি বা গভর্নমেন্ট ইনভেস্ট করতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের প্যারাফ্রেজ। আর প্রথম কোশ্চেনের উত্তর হচ্ছে আমাদের এটার জন্য জব অপরচুনিটি অনেক কমে যায়, যেহেতু আমরা লিখতে পড়তে জানি না। আর আমাদের হচ্ছে অ্যাডাল্ট লার্নিং যে প্রোগ্রামসগুলো আছে, হ্যাঁ, যেখানে আমরা হচ্ছে নৈশ শিক্ষা হতে পারে বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এনজিওর মাধ্যমে শিক্ষা পৌঁছে দেওয়া হতে পারে, এভাবে করে আমরা যেটা করব যে আরও বেশি হচ্ছে ইনভেস্ট করব, আমাদের টাকা ঢালবো আমরা এইসব ক্ষেত্রে। তো এই হচ্ছে সমস্যা আর এটা হচ্ছে সমাধান। তার মানে বডি প্যারা 1-এ আমাকে লিখতে হবে লিমিটেড জব অপরচুনিটি, এটা নিয়ে। তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে ইজি ওয়েতে আপনাদেরকে বডি প্যারাগ্রাফ 1 ডেভেলপ করে বোঝানোর জন্য। খেয়াল করুন, মোস্ট জবস রিকোয়ার বেসিক লিটারেসি স্কিলস। উইদাউট দিস স্কিলস ইন্ডিভিজুয়ালস মে স্ট্রাগল টু ফাইন্ড স্টেবল এমপ্লয়মেন্ট হুইচ মে লিড দেম টু ফেস ফিনান্সিয়াল হার্ডশিপস। অর্থাৎ বেশিরভাগ জবে বেসিক লিটারেসি স্কিলস, লেখাপড়ার একটা জ্ঞান লাগে। তো এই স্কিলসগুলো যদি কারো না থাকে তখন ইন্ডিভিজুয়ালস তারা হচ্ছে স্টেবল এমপ্লয়মেন্ট বা অফিস জব যদি আমি বলি সেগুলো তারা পাবে না, এবং দে উইল ফাইন্ড দেমসেলভস বিং আনএবল টু ফিট ইন টু সোসাইটি অ্যাজ ওয়েল। একই সাথে তাদের যদি বেসিক এডুকেশনের ল্যাকিং থাকে তাহলে তারা ফিনান্সিয়াল হার্ডশিপে তো পড়বে। অর্থাৎ হার্ডশিপ মানে হচ্ছে অসুবিধা বা কষ্ট বা সমস্যা। ফিনান্সিয়াল সমস্যায় পড়ার পাশাপাশি তারা হচ্ছে সমাজে কিন্তু ফিটও হতে পারবে না, যেহেতু তারা পড়াশোনায় অতটা করেনি। ইন দিস কেস they can only engage in job activities which require physical labor, meaning that they can be completely isolated from all conventional job opportunities. অর্থাৎ যদি এমন হয় যে তারা হচ্ছে শুধু ফিজিক্যাল লেবার নিয়েই তারা হচ্ছে কাজ করতে পারে, অর্থাৎ হয়তো বা সে রিক্সা চালাতে পারে, অথবা সে হচ্ছে থালা বাসন ক্লিন করতে পারে, রং করতে পারে, তো এই ফিজিক্যাল লেবার জব যদি তার থাকে তখন কিন্তু কনভেনশনাল যে জব অপরচুনিটিস আমাদের আছে এগুলো থেকে কিন্তু তারা হচ্ছে আইসোলেটেড হতে পারে। এরপরে ব্যাখ্যাটা যখন শেষ হয়ে গেল তখন আমাকে এক্সাম্পল দিতে হবে, কারণ আমাদের বডি প্যারা অনেক কী ছিল, প্রথমে টপিক সেন্টেন্স যেটা আমরা দিয়েছি, তারপরে এক্সপ্লেনেশনে দিলাম, এখন একটা এক্সাম্পল দিব যে আমি এমন কিছু দেখেছি নাকি শুনেছি। ফর ইনস্ট্যান্স, আ গ্রেট পোর্শন অফ দ্য পপুলেশন অফ দ্য সিটি আই লিভ ইন ইজ ইলিটারেট। অর্থাৎ আমি হচ্ছে একটা শহরে থাকি, এখানে বেশিরভাগ পপুলেশনের যে পোর্শন, হ্যাঁ, তারা হচ্ছে ইলিটারেট, অশিক্ষিত অথবা তারা হচ্ছে নিরক্ষর। সিন্স দে ল্যাক প্রাইমারি এডুকেশন দে ক্যানট সিক বেটার এমপ্লয়মেন্ট অ্যান্ড আর দাস ভালনারেবল টু ফিনান্সিয়াল ক্রাইসিস। এর জন্য হচ্ছে কি তারা বেটার এমপ্লয়মেন্ট তারা খুঁজতে পারে না, এবং এর জন্য তারা হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়ে গেছে। তা এটা হচ্ছে একটা এক্সাম্পল যে আমি নিজের এরিয়াতে বা নিজের সিটিতে এরকম ঘটনা ঘটে সেটা আমি দেখলাম। আচ্ছা, এরপরে আমাদের সমাধান দিতে হবে এই প্যারায়। এখন দেখুন এই প্যারাতে অর্থাৎ প্রথম প্যারাতে আপনাকে হচ্ছে জব অপরচুনিটি যে কম হয় এটার বাইরে কিন্তু কিছু লিখতে পারবেন না। হ্যাঁ, অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু যেহেতু ইন্ট্রোডাকশনে আমরা মেনশন করে দিয়েছি লিমিটেড জব অপরচুনিটি, এর জন্য আমরা হচ্ছে বডি প্যারা 1-এ লিমিটেড জব অপরচুনিটি লিখব। এরপর হচ্ছে বডি প্যারা 2,
এখানে আমাদের হচ্ছে ইনভেস্টিং ইন অ্যাডাল্ট লার্নিং প্রোগ্রামস, অর্থাৎ অ্যাডাল্ট লার্নিং প্রোগ্রামসে আমরা টাকা ঢাললে আমাদের যে উপকার হয় সেটাই আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি। তো তখন আমরা হচ্ছে একটা টপিক সেন্টেন্স দিই, এটা হচ্ছে ধরুন আমাদের টপিক সেন্টেন্স, যে গভর্নমেন্ট শুড ইনভেস্ট ইন অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রামস দ্যাট প্রোভাইড ফ্লেক্সিবল লার্নিং অপশনস। এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। গভর্নমেন্টের উচিত হচ্ছে অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রামে আরও বেশি ইনভেস্ট করা, যেটা আমাদের ফ্লেক্সিবল লার্নিং অপশনসগুলোকে চালু করে দেবে। এখন আমরা এক্সপ্লানেশন দিচ্ছি। দেয়ার আর অলসো ম্যানি এনজিওস অ্যান্ড অর্গানাইজেশনস দ্যাট টেক সাচ স্টেপস অ্যান্ড গভর্নমেন্টস ক্যান ফান্ড ইন সাচ প্রজেক্টস। অর্থাৎ বিভিন্ন এনজিও আছে, অর্গানাইজেশনস আছে যারা এই কাজগুলো করে থাকে এবং গভর্নমেন্ট এই প্রজেক্টসগুলোতে টাকা ঢালতে পারে। নট অনলি দ্যাট, governments can tackle this difficult problem by launching night school programs where the busy working illiterate people can learn basic education free of cost. একই সাথে তারা হচ্ছে নৈশ স্কুলের প্রোগ্রাম চালু করতে পারে, যেখানে হচ্ছে যারা হচ্ছে ইলিটারেট পিপল আছে, অর্থাৎ নিরক্ষর লোক আছে, তারা ফ্রি অফ কস্টে তারা পড়াশোনা শিখতে পারে। This will encourage more adults to be interested in education. এভাবে আরও বেশি অ্যাডাল্টস তারা কিন্তু পড়াশোনার প্রতি তারা হচ্ছে আরও আগ্রহী হবে। ফর ইনস্ট্যান্স, তো আমি তো এর আগেরটায় ফর ইনস্ট্যান্স দিয়েছি, তো এটা আমি ফর এক্সাম্পল দিতে পারি। বডি প্যারা 1-এ আমি কিন্তু দেখুন এখানে ফর ইনস্ট্যান্স দিয়েছি, তাহলে এখানে আমি ফর এক্সাম্পল দিতে পারি। For example, I have a cousin who works at an NGO that focuses on educating underprivileged villagers living in remote areas. অর্থাৎ আমার একটা কাজিন আছে যে একটা এনজিওতে কাজ করে, যেখানে তারা হচ্ছে আন্ডারপ্রিভিলেজ যে ভিলেজার্স আছে, গ্রামবাসী আছে, তাদের নিয়ে কাজ করে যারা রিমোট এরিয়াতে থাকে, দুর্গম এরিয়াতে থাকে। The organization she works in has many projects. সে যে অর্গানাইজেশনে কাজ করে সেটার আন্ডারে অনেক প্রজেক্টস আছে, and some of them are funded by the government. এবং এর মধ্যে কিছু কিছু আছে যেটা গভর্নমেন্ট দ্বারা ফান্ড করা হয়। তাহলে আমি এখানে মানে পয়েন্টটা দিয়েছি বা আইডিয়াটা দিয়েছি গভর্নমেন্টের ইনভেস্ট করা উচিত, এবং আমি এক্সাম্পলে যেটা আনলাম সেটা হচ্ছে আমার বান্ধবীর এমন একটা কোম্পানি আছে যেখানে তারা হচ্ছে গভর্নমেন্টের দ্বারা ইনভেস্টমেন্ট করে, অর্থাৎ যে সাম অফ দেম আর ফান্ডেড বাই দ্য গভর্নমেন্ট। এভাবে কিন্তু আমরা এটাকে ডেভেলপ করলাম। আর মাঝখানে যে অংশটা আছে এটা কিন্তু আমাদের এক্সপ্লানেশন। তো একটা বডি প্যারাগ্রাফে কিন্তু এই 3টা জিনিস থাকবে যেটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করলাম। অর্থাৎ প্রথমে হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স, তারপরে এক্সপ্লানেশন, তারপরে এক্সাম্পল, এবং টোটালটা মিলিয়ে কিন্তু 105 ওয়ার্ড হলো। এখানেও 101 ওয়ার্ড হয়েছে, তো এরকম 100 ওয়ার্ডের মধ্যেই থাকবে। তো লাস্টে আমি দেখি ইন কনক্লুশন, সোসাইটি অ্যাজ এ হোল সাফার্স ব্যাডলি ফ্রম দ্য প্রবলেম অফ ইলিটারেসি ইনক্লুডিং লেস এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। অর্থাৎ ফুল সোসাইটি তারা হচ্ছে সাফার করতে পারে ইলিটারেসি প্রবলেমের কারণে, এবং এর মধ্যে একটা হচ্ছে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। আই বিলিভ দ্যাট ইন অর্ডার টু অ্যাড্রেস দ্য ইস্যু, অর্থাৎ এই ইস্যুটা যদি আমরা অ্যাড্রেস করতে চাই, গভর্নমেন্ট শুড ইনভেস্ট মোর ইন অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রামস। অর্থাৎ গভর্নমেন্টের আরও হচ্ছে ইনভেস্ট করতে হবে অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রামে। এখন যদি মনে হয় যে ইনভেস্ট কথাটা একটু বেশি চলে এসেছে, আপনি এখানে ফান্ড দিতে পারেন, তাই না? গভর্নমেন্টের ফান্ড করতে পারে তারা। Government should fund more in adult education programs. ওকে, তো এভাবে বা ফান্ড মোর মানিও দিয়ে দিতে পারেন, যে তারা হচ্ছে মানে আরও বেশি টাকা ফান্ড করতে পারে। ওকে, তো এভাবে হচ্ছে আমাদের একটা ডাবল কোয়েশ্চেন এসে লিখতে হবে। অর্থাৎ এই এসের থিম হচ্ছে আপনি ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজ দিবেন, তারপর হচ্ছে আপনি প্রথম কোয়েশ্চেনের উত্তর দেবেন, সেকেন্ড কোয়েশ্চেনের উত্তর দেবেন। প্রথম কোয়েশ্চেনে যে উত্তরটা দিয়েছেন বা যে আইডিয়াটা দিয়েছেন সেটা দিয়ে আপনি বডি প্যারাগ্রাফ 1 ডেভেলপ করবেন, তারপরে বডি প্যারাগ্রাফ 2 ডেভেলপ করবেন। আর বডি প্যারাগ্রাফ ডেভেলপমেন্টের উপায় হচ্ছে প্রথমে আপনি হচ্ছে এইভাবে টপিক সেন্টেন্স দিবেন, ধরুন যে এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স, তারপরে হচ্ছে এক্সপ্লানেশন দিবেন, তারপর হচ্ছে ফাইনালি আপনি একটা এক্সাম্পল দেবেন। তাহলে আমাদের এটা হয়ে যাবে।
তো হোপফুলি এই ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটা ডাবল কোয়েশ্চেন এসে বা ওপিনিয়ন এসে লিখতে পারবো। পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো লাগলে।